ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক গত 5ই আগস্টের পর, মানে আওয়ামী লীগ সরকার পতনের পর আস্তে আস্তে নানান কারণে খারাপ হয়েছে। তলানিতে সম্পর্ক বলা হচ্ছে, কখনো কখনো মানে কথার পাল্টাপাল্টিতে মনে হয় যেন শত্রু ভাবাপন্ন সম্পর্ক। তখন আলোচনায় আর একটা বিষয় চলে আসছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্ত এবং ক্রিকেট বোর্ডের নির্দেশেই বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া হলো। সেটির একটা ব্যাপক উত্তাপ ছড়িয়েছে। কিন্তু আমি আসলে এই প্রশ্নটা করতে চাই যে কেন বাদ দিতে হলো? আমরা জানি যে ভারতীয় উগ্রপন্থী বা হিন্দুত্ববাদী যারা আছে তাদের একটা চাপ আছে। ভারতের মানে ক্রিকেট বোর্ড বা ভারত কি আসলে এখানে নতি স্বীকার করলো, তারা পারলো না, মানে মেনে নিতে বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিল, নির্দেশনাটা দিল, নাকি আসলে তারা প্রয়োজনই মনে করলো না মোস্তাফিজ মানে এই 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 বিষয়টার গুরুত্ব অনুধাবনের, বা বাংলাদেশকে কোনো বার্তা দিতে চাইলো? আসলে কি মনে হয় কেন এমন সিদ্ধান্ত নিল ভারত? এটা আপনি যা যা বললেন সবগুলোই এখানে বলা যেতে পারে। যে ইচ্ছা করে বাংলাদেশকে হেয় করা, মুস্তাফিজকে হেয় করা, যে আমরা ইচ্ছা করলেই তোমাকে নিতে পারি বা না নিতে হুম। পারি, এই এই ধরনের ইয়ে থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না যে সেটা ঠিক। কারণ মুস্তাফিজ খেললে তো ওই দল, যেই দলের জন্য খেলতো সেই দলের উপকার হতো। হুম। আইপিএল এর একটা বড় রকমের লাভ হতো যে একটা ভালো প্লেয়ার খেলছে, কারণ মুস্তাফিজ এখন তো খালি বাংলাদেশই না, সে একটা হুম। পৃথিবীব্যাপী আহ, এক অত্যন্ত সুনাম অর্জন করেছে এরকম একজন খেলোয়াড়। সবাই তাকে পেতে চায়, যার জন্য বেশ একটা বড় রকমের ইয়েও হয়েছিল, মানে আহ, কি বলা যায়, নিলাম। আহ, বড় দর অঙ্কের টাকায়, কষাকষি জি, হয়েছিল। বড় অঙ্কের টাকায় কেনা হয়েছে। হ্যাঁ, তো সেই সেই সূত্রে সেটা থেকে চিন্তা করে আমি 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 একটু ইতিবাচক ভাবে চিন্তা করতে চাই, যে বিষয়টার মধ্যে এমন হচ্ছে যে যেন ব্যাপারটা আরো বেশি ইয়ে না হয়ে যায়, আগলি না হয়ে যায়। হ্যাঁ, এমনিতেও জিনিসটা যে দুই দেশের মধ্যে যে কথার ইয়ে হচ্ছে, তার ফলে দুই পক্ষই নানান রকমের কথাবার্তা বলছে। সরকার যে সবসময় বলছে তা নয়, কিন্তু আমাদের মিডিয়াতে, ভারতের মিডিয়াতে সবখানেই দুই দেশের মধ্যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, এবং তার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনাও ঘটছে যেগুলো অনভিপ্রেত। হুম, এমনকি মানুষের উপরে নানা রকম নিগ্রহ চলে আসছে, মানুষ মারা যাচ্ছে, এরকম কথাও আমরা জানতে পারছি। তো সুতরাং এই এই ধরনের কথাবার্তা বাড়তে না থাকে, যাতে যাতে বিষয়টাকে এখনই মানুষ আহ, আহ, আলোচনার থেকে কিছুটা হলেও সরিয়ে ফেলতে পারে, এরকম যে মানে দুই দেশের মধ্যে বিদেশের ব্যাপারটা। তো এরকম কোনো একটা চিন্তা করে হয়তো যে মোস্তাফিজকে খেলার মাঠে দেখলেই আবার কিছু লোকজন হইচই করবে, তার চেয়ে বরং এই জিনিসটা আমরা বাদ দিই, চোখের সামনে না থাকলে মানুষ একটু হয়তো ভুলে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা থাকতে পারে। তো যাই হোক, ওইভাবে চিন্তা করা যায় যে না, ঠিক আছে, যাতে একটা বড় রকমের কমোশন হচ্ছিল, একটা বড় রকমের হুলস্থুল হচ্ছিল, সেই হুলস্থুলটাকে কিছুটা হলে কমিয়ে দেওয়া যায় কিনা, এবং এই সুযোগে মানুষ সোল সার্চিং, যে নিজেদের ভিতরে তাকিয়ে দেখে কি আমরা কি সঠিক কাজ করছি, সেটারও একটা সুযোগ তৈরি হচ্ছে। আর নাহলে আমরা যদি সারাক্ষণ একজন আরেকজনের পক্ষে বিষোদ্গার করতাম এবং নতুন নতুন ঘটনা ঘটাতাম, তাতে খালি হুম। আহ উত্তেজনাটা বৃদ্ধি পেত, কিন্তু উত্তেজনাটা কিন্তু কি দুই দেশের বৃদ্ধি সম্পর্কে পেত কোনো নাকি উন্নতি হতো না। পাচ্ছে, মানে পেত? এখন আর পাচ্ছে না এরকম কি? আমার মনে হয় যে কারণ এখন আমরা সবাই দেখলাম তারপরে হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকেও সিদ্ধান্ত হলো যে মানে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। এখন মানে সিদ্ধান্ত হচ্ছে যে আইপিএলও বাংলাদেশে দেখানো হবে না, এমন একটা সিদ্ধান্তের দিকে না, যাচ্ছে। কিন্তু উত্তেজনা বৃদ্ধি পাওয়া এক জিনিস, যে রাস্তাঘাটে বিভিন্ন রকমের কথাবার্তা বলা, পরস্পর হুম। বিরোধী, সেগুলো কিন্তু, তারপরে এই যে আহ, ভারতে পশ্চিম বাংলায় বিশেষ একজন রাজনীতিবিদের নাম বারবার উঠে আসছে, যে তিনি বিষোদ্গার করছেন, বিষ ছড়াচ্ছেন, সেগুলো আমার আমার ধারণা যে এর ফলে হয়তো কিছু আলোচনা হওয়ার পরে কিন্তু এই বিষয়টার থেকে মানুষ একটু সরে আসবে, এবং সোল সার্চিং এর দিকে যাবে, যে না, আমরা আসলে ভুল করেছি, ঠিক করি নাই। কারণ একটা তো হলো যে সব এখন অনেকেই চিন্তা করছেন যে আহ, ক্রিকেটের মাঠে, খেলার মাঠে কেন আমরা রাজনীতিকে নিয়ে আসছি, কেন আমরা এই কাজগুলো করছি, সেই জিনিসগুলো মানুষ প্রশ্ন করছে। এই প্রশ্নগুলো যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে হয়তো এই প্রশ্ন আসতো না। তো সুতরাং আমার মনে হয় যে একটা সবকিছুরই যেমন একটা খারাপ দিক আছে, তেমন একটা ইতিবাচক দিকও আছে আমাদের। সেই জন্য আপনি আমাকে যে প্রশ্ন করছেন, সবাই যে প্রশ্ন করছে, আমার মনে হয় এই প্রশ্নগুলো দরকার করা। তো সেই প্রশ্নগুলো করে আমরা যদি সেখান থেকে, আমরা যে খারাপ কাজগুলো করছিলাম সেখান থেকে সরে আসতে পারি, তাহলে সেটা তো আমি খারাপ মনে করি না। তা আমরা সবসময় অনেক কিছুর জন্য একটা আমাদেরকে একটা আহ মূল্য দিতে হয়, হয়তো এটাই তার মূল্য দিলাম আমরা। তারপরে
যদি আমরা সেখান থেকে আমরা শান্তি কিনে কিন্তু আনতে পারি, আপনি যেটা সেটা মনে আমাদের জন্য। করছেন যে এটা যদি ইতিবাচক দিকে যাবে, কিন্তু যেই পরপর যেই খবরগুলো আরো আসলো, তাতে কি ইতিবাচক দিকে যাওয়ার মতো আসলে পরিস্থিতি? যে যেটি আমি বলছিলাম, এরপরে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না, আইপিএল দেখানো হবে না, তারপরে তারা যদি আবার অন্য কিছু করবে কিনা এখনো জানি না, মানে এটা কি ভালোর দিকে, দেখা ইতিবাচক যাক দিকে না, যাচ্ছে? সবাই যে সবসময় একরকম রেসপন্ড করবে তা তো নয়, কিন্তু আমরা কেউ না কেউ একজনকে আগে থামতে হবে তো। এখন আমরা যদি আগে থামি তাতে কি আমাদের খুব ক্ষতি হচ্ছে? কারণ এই যে যদি আমরা কি করতে পারতাম, আমরা বলতাম যে না, ওকে নিতেই হবে, আমরা একটা কোথাও কেস করে দিতাম, হয়তো আমরা আইসিসি তে অলরেডি বলেছি, আমি জানি না। আহ, সেটা তো সেগুলো হবে, কিন্তু তারপরেও যতটা পারা যায় এগুলো নিয়ে আমাদের হইচই না করে নিজেদের ভিতরে চিন্তা করা যে এগুলো কতটুকু উচিত, কতটুকু উচিত না, সেই দিকে আমরা যদি যাই। যেমন আমরা যে আজকে আপনার সাথে আমি এই যে কথাগুলো বলছি, এগুলোর উদ্দেশ্যটা কি? এই জিনিসটাকে বাড়িয়ে তোলা তো নয়, হুম। এই বরং এখান থেকে আমরা কিভাবে সরে আসতে পারি সেই চিন্তা করে তো এই অনুষ্ঠান করা হচ্ছে, এই আলোচনা করা হচ্ছে। আমার তাই ধারণা, তা যদি না হয় তাহলে এটা আমি মনে করব যে ঠিক কাজ হচ্ছে না। জি, আমরা আসলে পরিস্থিতিটা কি সেটা বুঝবার জন্য একটু আলোচনাটা করছি, যে আসলে পরিস্থিতিটা কি আর কোন দিকে যাচ্ছে সেটি একটু। কিন্তু এই যে ভারতের কাছ থেকে যেটি দেখা গেল, আপনি যদিও আপনি ইতিবাচকভাবে দেখার জন্য বলছেন, কিন্তু এরকম চাপ আসতে থাকবে যদি মানুষকে বুঝতে দেওয়ার জন্য যদি বিভিন্ন সিদ্ধান্ত এরকম করে নেওয়া হয়, তাহলে কি সম্পর্কের জন্য খুব ভালো দিকে যাবে? এবং আমরা যেটা দেখলাম, মানে এখানে একটা মোস্তাফিজকে বাদ দেওয়ার মাধ্যমে একটা বার্তা হয়তো আসলো, অন্যদিকে আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে আসলেন, খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা নিয়ে আসলেন, তারেক রহমানের সাথে দেখাও করলেন, এবং তিনি বললেন সুপ্রতিবেশী সুলভ বার্তা তিনি নিয়ে আসছেন ভারতের পক্ষ থেকে। এটি একটা সুপ্রতিবেশী সুলভ বার্তা, অন্যদিকে কুপ্রতিবেশী সুলভ একটা আচরণ মুস্তাফিজকে বাদ দেওয়ার মাধ্যমে। মানে ভারত আসলে কি চাইছে? এখানে ওইভাবে আমি দেখতে চাই না, কারণ এই যে যেটা নিয়ে ঘটনাটা ঘটলো, এগুলো তো দুই দেশেই ঘটছিল, তাই না? আমাদের দেশেও ভারতীয় দূতাবাসের সামনে বিভিন্ন রকম বিক্ষোভ হচ্ছিল, আমাদের দেশের লোকজন ভারতকে দখল করে নেওয়ার কথা বলছিল বিভিন্ন অংশ। তারপরে ভারতেও আরো তার চেয়ে বাড়িয়ে আরো কিছু করা হচ্ছিল, তারা আমাদের দূতাবাসের একেবারে গেটের মধ্যে এসে আহ, হাজির হয়ে গেছে। তারাও আমাদেরকে যে কোনো সময় দখল করে নিতে পারে এই ধরনের হুমকি ধামকি দিচ্ছে না। বলছি না যে দুই দেশের সরকার এই কাজগুলো করছে, কিন্তু যারাই করছে এগুলো করছে তো, সেখান থেকে সরে আসা দরকার কিনা এখন? আমার মনে হয় যে এই যে ক্রিকেটের মাঠে এই ঘটনাগুলো ঘটার ফলে এখন অনেকের মধ্যেই কিন্তু কিছুটা অনুশোচনা আসছে যে না, এগুলো ঠিক হচ্ছে না। যদি সেটুকু হয় তাহলে আমি মনে করবো যে অন্তত কিছু তো কার মধ্যে আসলে সদ্বুদ্ধি অনুশোচনাটা আপনি আছে। কার মধ্যে দেখছেন? আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, আমি তাই আশা করছি। হ্যাঁ, কিন্তু আপনি যদি বলেন যে না, আমার মধ্যে নাই, তাহলে আলাদা কথা। কিন্তু আমি ধরে নিচ্ছি যে আমরা যে প্রশ্ন তুলছি তার মানেই হলো যে আমাদের মধ্যে ওই ইয়েটা আছে, আমরা পছন্দ করছি না যেগুলো ঘটছে, আমরা চাচ্ছি সেখান থেকে সরে আসতে। তো সেখান থেকে সরে আসার জন্য আমরা সেটাকে উস্কে না দিয়ে যে না, ভারত দোষ করছে সুতরাং ভারতকে আমরা আরো পেটাবো, কিন্তু সেটা না করে আমরা কি এমন কিছু করতে পারি যেখানে কেউ কাউকে পেটাতে চাইবে না, যেখানে সবাই সবার সাথে মিলেমিশে থাকতে চাইবে? সেই চেষ্টাটা আমাদের করতে হবে। আমরা যদি এই ধরনের অনুষ্ঠান করে আরো উস্কে দিতে চাই, সেটা কিন্তু অত্যন্ত ভুল হবে এবং হঠকারী হবে। সেখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা এই ঝগড়াঝাটি করব, সবসময় ক্ষতি কার বেশি হয়? যে কম শক্তিশালী, হয় কি না? তো আমরা কি কেন এফোর্ড, আমরা কি এটা করবার মতন আমাদের অবস্থা আছে? তার চেয়ে আমরা যদি ভালো প্রতিবেশীর মতন থাকতে পারি, সেটাই আমাদের জন্য ভালো। সেটার জন্য আমাদেরকে একটু বেশি চেষ্টা করতে হবে। সেটাকে এখন আপনি কি মনে করবেন সেটা আলাদা কথা, আমি কিন্তু মনে করি যে চেষ্টাটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে দেখাতে হবে যে উই ক্যান লিভ টুগেদার, আমরা একসাথে সুপ্রতিবেশীর মতন থাকতে পারি। কিন্তু যদি আমরা, ভারত যেহেতু বড় আছে, ভারতে অনেক বিভিন্ন রকমের লোক আছে, বিভিন্ন জন বিভিন্ন কথা বললো, আমরাও সেটাতে সাড়া দিয়ে আমাদের মতন করে বলে রাখতাম, তাহলে এটা একটা স্পাইরালিং হবে, এটা চলতেই থাকবে একটা গোলক ধাঁধার মতন। এটা থেকে বের হয়ে আসা মুশকিল হয়ে যাবে। তো সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য সবাই করবে না, কিন্তু আমরা নিজেদেরকে যারা মনে করি যে না, আমরা অন্যদের চেয়ে একটু ভালো বুঝি, আসলে বুঝি কিনা জানি না, কিন্তু মনে করি তো যে আমরা ভালো বুঝি, তো সেই জন্য সে ভালো বোঝাটার তো একটা ইয়ে দিতে হবে আমাদেরকে, প্রমাণ দিতে হবে। সেখান থেকে কিভাবে সরে আসা যায়
সেই চেষ্টা করতে হবে, সেই কথা বলতে হবে। আমাদের এইসব প্রোগ্রাম, আমরা যেসব অনুষ্ঠান করি, যেসব আলোচনা করি, সেখানে ওইটা উদ্দেশ্য রেখে যদি আমরা করি তাহলে একরকম। আর যদি না, শুধুমাত্র কে কতটুকু আহ, খারাপ হতে পারছে এবং আরো কত বেশি খারাপ হওয়া যায় সেই আলোচনাটা যদি করি, তাহলে কিন্তু ভুল করবো। জি, সেটি হয়তো মানে আপনি বলছিলেন যে সরকার হয়তো চাইছে না, মানে আপনি বলছেন যেটি যেন উস্কে না দেওয়া হয় এই অনুষ্ঠান বা আমরা যে কথাবার্তাগুলো বলি সেখানে যেন। আমি এখানে একটু 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 ইয়ে করি, সেটা সরকার চাইছে না এরকম কিছু আমি বলি না, আমি বলেছি সরকার নিজে করছে না, হ্যাঁ। অন্যরা করছে মূলত। আচ্ছা। কিন্তু সরকারের মধ্যেও অনেক লোক বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন বিভিন্ন সময়। হুম। যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে খুব ইয়ে করে যে আহ, আমাদের দুই দেশের অবস্থান, প্রথম আসার পর পর কিছুদিন পরে বলছিলেন যে বাংলাদেশ এবং ভারতের যে পারস্পরিক অবস্থান ভৌগোলিক, তাতে আমাদের দুই দেশেরই দুই দেশকে প্রয়োজন। অত্যন্ত ভালো কথা, কিন্তু তারপরে যেসব কাজ হচ্ছে, যেসব কথা বলা হচ্ছে, সেগুলো কি তাই বোঝায়? সেখানে আমরা বঙ্গোপসাগরের উপরে মুরব্বি আনা ফলাবো হুম। যদি বলি, তাহলে কি কেউ খুশি হবে? সুতরাং কথায় আর কাজে বা বিভিন্ন সময় বিভিন্ন কথায় যদি মিল না থাকে, তাহলে তো আমাদেরকে সেটা বুঝতে হবে যে এখানে আমাদের ভুল হচ্ছে। কিন্তু সেই ভুল যদি না বুঝে আমরা খালি সেটাকে, সেই ভুলটাকে বাড়িয়ে যাই, আপনি বলছেন তাহলে খুব ভুল, এটা ঠিক সরকারের না। ভেতরে কেউ কেউ হয়তো চাইছে, মানে সরকারের ভেতরে কারা চাইতে পারে বা বাংলাদেশের কোন পক্ষ চাইতে পারে আসলে উত্তেজনা পরিস্থিতি, উত্তেজনাকর পরিস্থিতি এখন তৈরি? এখন আমি যেটা বলি, এখন যে ঘটনা, সম্প্রতি যে ঘটনা ঘটে গেছে, সেখানে সরকারের হাত কম। যেমন এই যে বিভিন্ন দূতাবাসের সামনে বিক্ষোভ, ভারতীয় দূতাবাসের সামনে আমাদের দেশে বিক্ষোভ, ভারতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ। এই বিক্ষোভটা সরকার করাচ্ছে না, সেটা বলছি আমি। কিন্তু তার মানে সে তো ইচ্ছে করলে এমন কিছু ব্যবস্থা নিতে পারতো যাতে বিক্ষোভটা দূতাবাসের কাছাকাছি পৌঁছায় না। আমাদের এখানে একটু দূরে ঠেকিয়েছে, ভারতে একেবারে দরজার সামনে নিয়ে ঠেকিয়েছে। হ্যাঁ, সুতরাং এগুলো তো আছে, কিন্তু আমরা এখান থেকে বের হয়ে আসবো কিভাবে, সেই চিন্তাটা আমাদের করতে হবে। এই সরকারের, আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার আছে, তার আর কয়েকদিন বাকি আছে মাত্র। হুম। তো তার কাছ থেকে আমরা খুব বেশি আশা করতে পারি না, এই সময়ের মধ্যে খুব বেশি কিছু হবেও এরকম মনে করা যায় না। আর তাছাড়া এই যে সম্প্রতি যে জয়শঙ্কর আসলেন, তিনি যে বক্তব্য দিয়ে গেলেন, যে যে কথাগুলো বললেন বা যে বার্তা দিয়ে গেলেন, তিনি কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার করেছেন যে বর্তমান সরকারের সাথে খুব বেশি আদান প্রদান করতে তারা আগ্রহী না বর্তমানে। কারণ তাদের মূল কথাই হচ্ছে যে প্রথম থেকেই কেউ কিন্তু এই সরকারের সাথে খুব বেশি আদান প্রদান করে নাই। ভালো ভালো কথা বলেছে অনেকে, কিন্তু কিছুই কেউ করে নাই। এমনকি চীন, পাকিস্তান, যারাই বলেন, পাকিস্তান হয়তো একটু করতে যাচ্ছে, কারণ তারা নিজেরাই তো খারাপ অবস্থায় আছে, সুতরাং যা কিছুই হয় সেটাই তাদের জন্য খুব ভালো। কিন্তু চীনও তো খুব বেশি যে এগিয়ে এসছে তা তো নয়। তারা বলেছে ভালো ভালো কথা, কিন্তু নতুন কোনো প্রজেক্ট বা কিছু দেখি নেই তো আমরা। তো সুতরাং সবাই অপেক্ষা করছে যে অন্তর্বর্তী সরকার চলে, যে স্থায়ী সরকার যখন আসবে তখন করবে সবাই। তো সুতরাং এই সরকারের কাছে কিছু আশা করাও তেমন ইয়ে না, এই সরকারেরও বেশি মানুষকে স্বপ্ন দেখানোর প্রয়োজন ছিল না। তাদের মূল কাজই হচ্ছে একটি ভালো ইলেকশন দিয়ে চলে জি, যাওয়া। মানে কিন্তু সেই ভারতের কাছ কাজটিও তারা থেকে ঠিক এই মতো এই করতে পারছে কিনা। জি, ভারতের কাছ থেকে এই বার্তা স্পষ্ট এবং বলেছেন জয়শঙ্কর জি যে পরিস্থিতি থিতু হলে নির্বাচনের পরে তারপরে সুপ্রতিবেশী সুলভ আচরণ এর চর্চাটা হবে হয়তো, সেই বিষয়টা তিনি বলছেন। কিন্তু এই যে আসলেন, এসে যে সুপ্রতিবেশী সুলভ বার্তা নিয়ে আসলেন বৈঠক হলো বা সাক্ষাৎ হলো তারেক রহমানের সাথে, বিএনপির যিনি চেয়ারপারসন হতে যাচ্ছেন, তার সাথে বৈঠক হলো। প্রায় আনুষ্ঠানিকভাবে খুব জানা যায় না, কিন্তু মোটামুটি 40 মিনিটের মতো বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। কি কথা হলো এর মধ্যে? তো শুধু নিশ্চয়ই শোক বার্তা দিলেন তা না, আরও নিশ্চয়ই কথা হয়েছে। ধারণা করতে পারেন যে আসলে কি কথা হতে পারে বা কি ধরনের, কারণ এটা কিন্তু খুব প্রকাশ হয়নি যে আসলে কি কথা হয়েছে। কিন্তু আপনি ইতিমধ্যে কিন্তু বলেছেন যে তিনি এসে এই কথাগুলো বলেছেন, ওই কথাগুলো তো তারেক রহমানের কাছে বলেছেন যে প্রতিবেশী সম্পর্ক, সুলভ সম্পর্ক করতে চাই হুম। আমরা ভবিষ্যতে নতুন বাংলাদেশের সাথে, নতুন বাংলাদেশের নেতৃত্বের সাথে। তিনি একটা বিশেষ বার্তা পাঠিয়ে পৌঁছে দিয়েছেন, লিখিত বার্তা আহ, ভারতীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, হুম। সেই সম্বন্ধে কথা বলেছেন। সুতরাং এগুলো হলো যে প্রকাশ না করলেও আমরা ধরে নেই, হুম। আমাদের অ্যাজাম্পশনস যে সবসময় কারেক্ট হবে তা নয়, কিন্তু তাই তো আমরা করি, সেইভাবে সেটার ভিত্তিতেই তো আমরা কথাবার্তা বলছি। এবং উনি তো কিছু কথাবার্তা বলেছেন, ফেরত ফেরত যাওয়ার পরেও কথা বলেছেন। সুতরাং আমরা জানি যে আসল কথাটা হচ্ছে যে এখানে আমি দেখছি দুটো ইয়ে বার্তা। একটা হচ্ছে যে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক ছিল, তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখেছেন। সেই সব কারণে তার প্রতি একটা কৃতজ্ঞতা এবং তার তার মৃত্যুতে শোক জানানো, এটা একটা বিষয়। এটা অন্যান্য আরো দেশ করেছে, এটাই খুব স্বাভাবিক, এই ধরনের সিচুয়েশন তাই হয়। তার বাইরেও একটা যে বক্তব্য, বার্তা ভারতের কাছ থেকে, সেটা হচ্ছে যে বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে, সবাই বলছি আমরা।
সবাই দেখছি। তা সত্ত্বেও উনি আসলেন, আহ, প্রধানমন্ত্রী মোদি তাকে পাঠালেন, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার প্রতিনিধি হিসেবে আসছেন, তার ব্যক্তিগত বার্তা নিয়ে আসছেন। এটাই একটা আলাদা একটা বার্তা আনে যে হুম। বাংলাদেশের সাথে ভারত একটা সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক চায়। কিন্তু সাথে সাথে এটাও খুব পরিষ্কার হয়ে গেছে তাদের, যেভাবে তারা করেছেন ব্যাপারটা, যে তারা নতুন কি বলে ইলেকশনের পরে, নির্বাচনের পরে যে নতুন নেতৃত্ব আসবে তাদের সাথে এগিয়ে যেতে তার চান। মানে তারা কি কিন্তু ধরেই এখানে নিয়েছে যে বিএনপি আসবে এবং তারেক রহমান এটা এটা প্রধানমন্ত্রী? সেই তারা না, এটা খালি তারা না, সবারই ধরে নেওয়াটা বা অ্যাজাম্পশন তো ভুল হতে পারে, কিন্তু তারপরেও পৃথিবীব্যাপী সবাই, আমাদের বাংলাদেশের আমরাও সবাই হুম। মনে করছি যে পরবর্তী নির্বাচনে বিএনপি জিতবে। এবং সবার আচরণ ব্যবহার থেকে, অন্যান্য পার্টির আচরণ থেকেও এই ধারণটাই সবার মনে আসছে। এটা ভুল প্রমাণিত হতে পারে, এটা খুব বেশি সম্ভব না, কিন্তু তারপরেও সবকিছুই তো হতে পারে। হুম। কিন্তু তা সত্ত্বেও যেহেতু এখন পর্যন্ত সবাই ধরে নিচ্ছে যে বিএনপি আসবে, সুতরাং বিএনপির দিকে বিশেষ করে মেসেজ দেওয়া। কিন্তু তার সাথে সাথে আমি মনে করি যে তিনি বাংলাদেশের সাধারণ মানুষকে, বাংলাদেশের সাধারণভাবে বাংলাদেশের প্রতি ভারতের যে মেসেজ, সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের সাথে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক চায়, সেটা যেই ক্ষমতায় থাকুক না কেন। শুধুমাত্র এখন যেহেতু অন্তর্বর্তী সরকার, এটার সাথে খুব বেশি আগানোর সম্ভব না বলেই তারা হয়তো এদের সাথে তেমন কোনো সুপ্রতিবেশী ইয়ে সুলভ করছে না। না। না না, সেই সময় কোনো উদ্যোগ নিচ্ছে না। তার হুম। কারণ কি? দুই পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে ভালো সম্পর্ক চাই, কিন্তু কোনো উদ্যোগ দুই পক্ষ কারোর কাছ থেকে হয়নি, বরং সুযোগ মতন সবাই একজন আরেকজনকে একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করেছি আমরা। সুতরাং ভারতকেও যেমন আমরা সাধুবাদ দিতে পারি না, আমার নিজের সরকারকেও আমি সেই হুম। কোন রকমের ক্রেডিট দিতে পারছি না যে তারা কোন রকমের উদ্যোগ নিয়েছে সম্পর্ক ভালো করার জন্য। কারণ অন্তত প্রকাশ্যে আমরা দেখি না, ভিতরে ভিতরে অনেক কিছু হয় যেটা সবসময় প্রকাশ পায় না। হুম। তো যাই হোক, কিন্তু আসল কথা হলো যে আমরা সবাই মনে করছি যে আগামী নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে ভারত একটা সরাসরি সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে। সেখানে একটা জিনিস আমাদের দিক থেকে ইতিমধ্যে মোটামুটি পরিষ্কার হয়েছে যে ভারতের সাথে আগে যেরকম সম্পর্ক ছিল, যত ঘনিষ্ঠ ছিল, হয়তো সেখানে যাওয়া সম্ভব না। কিন্তু ওটা সমস্যা যা কিছু আছে সেগুলো রেখেই, সেই সব সমস্যাগুলোকে পিছনে রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই দুই দেশই, এরকম একটা ধারণা এখন আমি আমরা এই পেতে শুরু বৈঠক করছি। মানে বৈঠক বা জয়শঙ্করের দেশে আসে এটা নিয়ে আরেকটু কথা বলবো, কিন্তু মানে এটা একটু আমার মানে জানতে ইচ্ছে করে যে যদি ধরুন এই সময়টা থাকতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার শাসন আমলে যদি চলতো, তাহলে কি, এবং এই সময় যদি বেগম জিয়ার এরকম মানে তিনি মারা গেলেন, তিনি যদি এই সময় মারা যেতেন, তাহলে কি এইভাবে করে আসতেন জয়শঙ্কর বা অন্যান্য নেতারাও যারা এসছেন বিভিন্ন দেশ থেকে, এভাবে আসতেন, নাকি আসলে আমাদের গণমাধ্যম, আমাদের বিচার আমার বিভাগে মনে যেমন হয় সবকিছু পল্টি হয়, তেমনি করে আসলে না, আন্তর্জাতিক এটা সম্পর্ক এটা একরকম এটা পল্টি? এইভাবে 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 চিন্তা করাই উচিত না, যে হুম। ওইটা যদি হয়তো ওটা কি হতো। আমার মনে হয় এই ধরনের চিন্তা করাটাই একটা ভুল। যখন যে অবস্থা আছে সেই অবস্থার ভিত্তিতে আমাকে বিচার করতে হবে। এটা হতো যদি, তাহলে কি হতো, হুম। এটা বলাটা ঠিক না। না, কিন্তু এটা আমার এটা আমি ধারণা, কেন আমার প্রশ্ন করছি, ধারণা বিচার্য বিষয়টা কি? বুঝতে পারছি আমি। বেগম জিয়ার প্রতি শোক, নাকি আসলে ক্ষমতায় যে যাবে তার সাথে একটা সম্পর্ক উন্নয়ন বা লিয়াজো না না, কি? আমি তো সেটাই সেই হ্যাঁ। জন্য বললাম, আমি সেজন্য বললাম যে দুটোই জিনিসই আছে। একটা হলো বেগম জিয়ার প্রতি আহ, সম্মান সম প্রদর্শন, হুম। তার প্রতি সমবেদনা প্রকাশন, তার তার মৃত্যুতে। কারণ একটা কতগুলো জিনিস আমরা খেয়াল করতে হবে। সাধারণভাবে আমাদের দেশে একটা ধারণা আছে, আমি মনে করি সেটা ভুল ধারণা, সেটা হচ্ছে যে যখন বিএনপি ক্ষমতায় থাকে ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়, আর চীনের সাথে সম্পর্ক ভালো হয়। আর উল্টো আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারতের সাথে সম্পর্ক ভালো হয়, চীনের সাথে সম্পর্ক খারাপ হয়। এই ধারণাটা পুরোপুরি ভুল। কারণ আমি নিজে তো সরকারের ছিলাম, হুম। এবং আমি বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনীতিক হিসেবে কাজ করেছি। আমি দেখেছি যে বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিশেষ করে প্রথমবার 92-93 সময় যখন আসলে তারা ক্ষমতায়, সেই সময় ভারতকে যত বেশি আহ, বাণিজ্য ক্ষেত্রে যত বেশি ছাড় দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, তত ছাড় একবারে কখনো আর দেওয়া হয় নাই। সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তখন তারপরে ওই সময় যে বাণিজ্য ভারতের সাথে অনেক বৃদ্ধি পেয়েছে। আবার এদিকে চীনের সাথে আমাদের সবচেয়ে বেশি এখন বাণিজ্য হয়। সেটা ঘটেছে কখন? 2013 সাল থেকে এক নাগাড়ে ভারত, কেন সব দেশে, অন্য যে কোনো দেশের চেয়ে চীনের সাথে আমাদের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে বেশি, আহ, সবচেয়ে বেশি বাণিজ্য হয়। তো এইগুলো
তো ওই যে সাধারণ একটা যে পপুলার একটা বিশ্বাস যে না বিএনপি থাকলে ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়, এটা সঠিক নয়। তো হুম। সেই জন্য যেই যখন ক্ষমতায় থাকে সে চেষ্টা করে সব দেশের সাথেই সম্পর্ক ভালো করতে, তাতে চেষ্টার ফল কিন্তু হিসেবে আওয়ামী লীগ থাকলে কখনো আসলে কোনোটা কথা বেশি যেটি হয় কোনোটা কম হয়। কথা যেটি হচ্ছে যে আওয়ামী লীগ থাকলে শুধু সম্পর্ক ভালো জায়গা না, একটা প্রভু ভৃত্যের মতো একটা সম্পর্ক হয়, এটা কি আসলে আপনি এটা আমি কিভাবে আপনার বলেন? এইটা আমি আপনার সাথে একমত নই, এটা একটু মানে এটা একটা বাড়িয়ে বলা। পারসেপশন, আমি এটা একটা মনে করি না। পারসেপশন, হ্যাঁ। এটা এই কারণে বলছি যে আপনি তো ছিলেন এখানে, এই দেশেও ছিলেন, সুতরাং আপনি জানেন যে চীনের সাথে সম্পর্ক আমাদের সবচেয়ে উচ্চতম লেভেলে গিয়েছে তখন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। হুম। এইটা আপনারা যদি আপনি একটু তথ্য দেখেন তাহলে খুব পরিষ্কার করে বুঝতে পারবেন। এখন গত 2013 সাল থেকে এখন পর্যন্ত চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, সবচেয়ে বেশি কি বলে আহ, বিভিন্ন রকমের কূটনৈতিক আর কি বলে টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাসিস্ট্যান্স তারা আমাদেরকে দেয়। তো এইগুলো তো ভারত তো সেটা কখনোই ইয়ে করতে পারে না, সেটার সাথে ম্যাচ করতে পারছে না। একসময় ভারত ছিল, এখন তো আর নাই। তো সেটা কেন? ভারত সবচেয়ে ভালো বেশি ইয়ে করেছে তখন, তখন তো অন্য সরকার ছিল, তখন তো আমাদের এখানে বিএনপি সরকার ছিল। তখন ভারতের সাথে সম্পর্ক কি খারাপ ছিল? একদম না, বরং তাদেরকে আমরা বেশি সুযোগ সুবিধা দিয়েছি। কিন্তু এটাই হলো, বুঝতে হবে যে যেই যখন সরকারে যায় সে সবার সাথেই সম্পর্ক ভালো করতে চায়। এবং ভারতকে আমাদের অনেক বেশি প্রয়োজন। এখন ভারতের সাথে সম্পর্ক খারাপ করলে আমরা সবসময় এরকম থাকবে এটা মনে করারও কোনো কারণ নাই। আওয়ামী লীগ ধরেন 50 বছরও যদি ক্ষমতা না আসে, তাই বলে কি ভারতের সাথে সম্পর্ক এরকম অবস্থায় থাকবে? তা নয়। ভারতের সাথে সম্পর্ক ভালো করাটা ভারতেরও যেমন প্রয়োজন, আমাদেরও তেমনই প্রয়োজন। সুতরাং সেটা হবে। ওই ধরনের চিন্তা করা যে না আওয়ামী লীগের সময় একটা প্রভুভিত্তির সম্পর্ক ছিল, এটা অত্যন্ত আমি মনে করি ভ্রান্ত একটা ধারণা। এই ধরনের কথা বলে নিজেদেরকে ছোট করা ছাড়া আর কিছু করা হয় না। আপনি তাই মনে করছেন, কিন্তু আরেকটা বিষয় আছে যে ভারতের সাথে সম্পর্ক আওয়ামী লীগের সময়, মানে পারসেপশন নিয়ে যেগুলো নিয়ে আমরা কথা বলছি, ধারণাগুলো নিয়ে, সেটা হচ্ছে ভারতের সাথে আওয়ামী লীগের সময় আপনিও বলছিলেন যে সম্পর্ক ভালো থাকে, সেই পারসেপশনটা ভুল। অন্যদিকে মানে এটা ঠিক, এটি নিশ্চিতভাবে যে পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ থাকে এখন, বা খারাপ হয়েছে। এখন দেখা যাচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, একই রকমভাবে ভারতের সাথে সম্পর্কটা খারাপ হচ্ছে। এটি আসলে মানে এই দুটোর সাথে সম্পর্ক আছে কিনা, এটার সাথে সম্পর্ক ভালো হওয়ার সাথে আরেকজনের সাথে সম্পর্ক খারাপ হওয়া, বা ভাইস ভার্সা। তারেক রহমানের সাথে কথাবার্তার এই এই কোনো যে একটা অবস্থান পরিবর্তন হয়েছে। এবং আগে আমরা যেটা আপনি বলছিলেন যে সবসময় আসলে একটা প্রভাব খাটায় ভারত, মানে বাংলাদেশের নির্বাচনগুলোর ব্যাপারে, বা তাদের একটা চাওয়া থাকে। এর আগে খুব সুস্পষ্টভাবে দেখা গেছে তারা আওয়ামী লীগ সরকারকে চেয়েছে, এবার তারা আসলে কি চায়? এখন তারা তো চাইলেও আর আওয়ামী লীগ সরকারকে পাচ্ছে না, তাই না? সুতরাং তাদেরকে এখন চেষ্টা করতে হচ্ছে যে নেক্সট যারা আছে তাদের মধ্যে কাকে তারা সহজে কাছে পেতে পারে। এখন তাদের এখন পর্যন্ত তাদের আচরণ থেকে মনে হচ্ছে যে তারা 1 নম্বর তারা বুঝতে পারছে যে নেক্সট বিএনপি আসবার সম্ভাবনা আছে ক্ষমতায়, সুতরাং তারা বিএনপির দিকে হাত বাড়াচ্ছে। হুম। তার মানে এই না যে তারা অন্যদের সাথে কোনো রকমের শত্রুতা বা বৈরিতা করছে, সেটাও কিন্তু নয়। সেই জিনিসটাই আমরা টের পাচ্ছি যে এখন আহ বিভিন্ন রকমের আওয়াজ বিভিন্ন পক্ষ থেকে আসছে। যেমন জামাতের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা আহ, আমির ওদের কূটনীতিকের সাথে দেখা করেছিলেন, তারা এসেছিল তার হুম। সাথে দেখা করতে। তো সুতরাং এরকম আরো যে বিভিন্ন সময় তাদের মধ্যে যোগাযোগ হয় না, এটা মনে করারও কোনো কারণ নেই। জামাতে ইসলামীর লোকজন যে ভারতের কোনো যে কোনো স্তরের নেতৃবৃন্দের সাথে দেখা করেন না, এটা আমরা জানি না, তারা গোপন রাখেন হয়তো। বা এখানে যে কূটনীতিকরা আছেন ভারতের ঢাকায়, তারা যে জামাতে ইসলামের লোকজনের সাথে দেখা করেন, এটা তো মনে করার কোনো কারণ নাই, নিশ্চয়ই তারা করেন। এটাই তাদের কাজ। আমি নিজে কূটনীতিক ছিলাম, তারা আমরা ওখানে যে দেশে গেছি সেই দেশের সব রকমের লোকজনের সাথেই দেখা করার চেষ্টা করেছি আমরা। এবং সরকার এবং বিরোধী বিশেষ করে, যেহেতু বিরোধীরা কি চাচ্ছে, তাদের কোন অবস্থানে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করাও একজন কূটনীতিকের দায়িত্ব। সুতরাং এগুলোই তারা করে থাকে। এবং ভারতীয় কূটনীতিকরা আমাদের চেয়ে অনেক বেশি দক্ষ বলে আমার ধারণা। আহ, তো সুতরাং তারা তো করেই। সুতরাং এগুলো নিয়ে ওটা আশ্চর্য হওয়ার কিছু নাই। সবার সাথে সবার যোগাযোগ আছে। তবে আপাত দৃষ্টিতে এবং সামনে থেকে দেখলে মনে হবে যে কিছু কিছু দল আছে যারা ভারতের আহ, অপেক্ষাকৃত কাছের মনে করা হচ্ছে। ভারতের জন্য তাদের সাথে সম্পর্ক রাখা সহজতর। আর কিছু কিছু দল আছে যাদের সাথে নানান কারণে সম্পর্ক গড়ে তোলাটা আহ, কি বলা যায়, কিছুটা হলেও কঠিন। যেমন এখন অনেকেই বলছে যে না, কট্টর ইসলামপন্থী যে দল আছে তার সাথে কিভাবে ভারত। কিন্তু এখানে একটা কথা আছে, বিভিন্ন এখন হয়তো মনে হচ্ছে যে তারা পরস্পর বিরোধী, কিন্তু
পলিটিক্যাল সায়েন্স পড়তে যে আমি দেখেছি সেখানে বলা হয়েছে যে এই ধরনের যারা যখন কোন রকমের অ্যালায়েন্সেস ঘটে দেখা যায় যে সব এক্সট্রিম আর এক্সট্রিমের মধ্যে অ্যালায়েন্স সহজতর হয়, হুম, যারা মাঝখানে থাকে তাদের মধ্যে অ্যালায়েন্স কঠিন হয়। তো সুতরাং এগুলো বলা মুশকিল, যখন যার স্বার্থে যেখানে কাজে লাগবে হুম। সে সেইভাবেই আগাবে। এখন অনেক যদি মনে হয় যে ভারতের পক্ষ থেকে মনে করা হয় যে না জামাত ইসলামকে কাজে লাগবে, তো তারা জামাত ইসলামের সাথে যোগাযোগ করবে। এখন মনে করছে না তারা যে জামাত ইসলাম ক্ষমতায় আসবে, কিন্তু তারপরেও হুম, জামাত ইসলাম যদি বিরোধী দলেও থাকে তবেও তারা একটা প্রভাব বিস্তার করছে। সুতরাং তাদের সাথে যোগাযোগ রাখা নিশ্চয়ই ভারত কেন, অন্যান্য সব দেশই চেষ্টা করবে তাদের সাথে যোগাযোগ রাখতে। জি, জি। অনেক ধন্যবাদ জনাব মুন্সি ফয়েজ আহমেদ। অনেকগুলো বিষয় আসলে বুঝবার চেষ্টা করলাম বর্তমান বাস্তবতাটা আসলে কিরকম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আমি অনেক কথা খুব বেশি জোর দিয়ে বলে ফেলি, হ্যাঁ, তাতে যেন আপনারা ইয়ে না করেন আর কি, কোনো রকমের মন খারাপ না করেন। না নিশ্চয়ই। অনেক ধন্যবাদ থ্যাংক দর্শক, অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।